সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের দেখো তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। ওকে, 22 পৃষ্ঠা এটা আছে। 22 পৃষ্ঠায় তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই বিষয়ে এই অধ্যায়ে আজকে আলোচনা শুরু। দেখো, প্রথমেই তোমাদের অধ্যায় সূচিপত্র দেওয়া আছে যে পদার্থের গঠন, পরমাণু, অনুর মধ্যে পার্থক্য, এগুলো মোল, যোগ, মিশ্রণ, এগুলো তুমি একটু দেখে নেবে। তো এর আগের অধ্যায় কিন্তু ছিল আমাদের কি যে অনুপরমাণু, সুতরাং সেখানেও কিন্তু এই যে কিছু বিষয় ছিল, মৌলিক পদার্থ, তারপর কোনটা অণু, পরমাণু, পদার্থের তিনটা রূপ, কঠিন, তরল এবং বায়ু, এগুলো ছিল। সো আগের ক্লাসটা একটু দেখে আসলে এটা আরো সহজ হবে এবং এই ক্লাসটা করলে আগের ক্লাসটা আরো ডিপলি বোঝা যাবে ইনশাআল্লাহ। ওকে, সেখানে একটা টপিক ছিল পদার্থের গঠন, ওখানে অল্প একটু আলোচনা করা হয়েছে। সেই বিষয়টা এই চ্যাপ্টারটা দেওয়া হয়েছে আরো ডিটেলস আলোচনা করার জন্য। ওকে, সুতরাং আশা করি তোমরা ক্লাসটা করলে আগের ক্লাসটা ভালো মতো বুঝতে পারবে। প্রথমে কি আছে দেখো, যে পদার্থের কিছু কথা বলা হয়েছে যে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে বায়ু, পানি, লোহা, খাবার ইত্যাদির মতো বিভিন্ন ধরনের বস্তু ব্যবহার করে থাকি। ওকে, দেখো যে কোনটা গ্যাস, কোনটা তরল, কোনটা নরম, কঠিন, এরকম। সো এগুলো আগের ক্লাসটা মানে আগের চ্যাপ্টারও কিন্তু এই বিষয়গুলো একটু আলোচনা করা হয়েছিল। ওকে, তো আজকে আমরা তাহলে কি কি শিখবো দেখো, যে প্রথমে আছে মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ কি, এই যে এখান থেকে দেখো যে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। ওকে, এই পর্যন্ত তোমরা করতে পারো। এটা আমার মনে হয় তোমরা আগেও জানো, যেহেতু আগের চ্যাপ্টারে এগুলো ছিল। ওকে, সো এখানে আমি বেশি কিছু বলবো না। তারপর দেখো যে লোহার মতো তামাও মৌলিক পদার্থ, অর্থাৎ লোহা একটা মৌলিক পদার্থ, তামা একটা মৌলিক পদার্থ। কারণ এক টুকরা তামা যতই ভাঙা হোক না কেন, আমরা সেখানে তামা ছাড়া কিছুই পাবো না। ওকে, আমাদের শ্বাস প্রশ্বাসে যে অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেন হচ্ছে কি মৌলিক পদার্থ। কারণ এই গ্যাস যতই ভোগ করা হোক না কেন, অক্সিজেন ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। লোহা এবং তামার মতো সোনা অথবা রূপা কিংবা হাইড্রোজেন, অর্থাৎ এই যে সোনা সেটাও একটা মৌলিক পদার্থ, রূপা এটাও মৌলিক পদার্থ, হাইড্রোজেন এটাও মৌলিক পদার্থ, নাইট্রোজেন এটাও মৌলিক পদার্থ। ওকে, যৌগিক পদার্থ কি, মানে দুই বা ততোধিক মৌলিক পদার্থ মিলিত হয়ে যেটা গঠন করে সেটা হচ্ছে যৌগিক পদার্থ। অর্থাৎ দেখো যে যে সকল এখান থেকে যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় সেগুলোকে যৌগিক পদার্থ বলে। ওকে, সুন্দর মতো এখানে তোমাদের সংখ্যাটা দেওয়া আছে, এতটুকু পর্যন্ত করে নিবে। যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় সেগুলোকে যৌগিক পদার্থ বলে। ওকে, তাহলে তোমরা যদি আমি উদাহরণ দেই, দেখো এখানে কিন্তু তোমাদের এটা নিয়ে বারবার বলা হবে। যেমন উদাহরণ, একটা কমন উদাহরণ কি, পানি, H2O, এটা নাম কি, পানি বা ওয়াটার যেটা বলি, পানি। এর মধ্যে অক্সিজেন আছে একটা পরমাণু আর হাইড্রোজেন আছে দুইটা পরমাণু, মিলে পানি হয়েছে। ওকে, এটা একটা যৌগিক পদার্থ। যেমন এখানে বলা আছে দেখো, পানি হচ্ছে তরল, এটা যৌগিক পদার্থ, কিন্তু অক্সিজেন এবং হাইড্রোজেন দুইটাই হচ্ছে কি গ্যাস। এই অক্সিজেন হাইড্রোজেন গ্যাস দুইটা মিলিত হয়ে পানি উৎপন্ন করে, যেটা তরল। পানির মতো লবণ আর চিনিও যৌগিক পদার্থ। লবণ এবং চিনি যৌগিক পদার্থ। ওকে, যেমন লবণ তৈরি হয়েছে মৌলিক পদার্থ সোডিয়াম আর ক্লোরিন দিয়ে, অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিন। দেখো এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বলা হয়, এটা হচ্ছে লবণ। সোডিয়ামের সংকেত Na, ক্লোরিনের সংকেত Cl, তো সোডিয়াম ক্লোরাইডকে বলা হয় লবণ। এবং চিনিও যৌগিক পদার্থ, এটা তৈরি হয়েছে কি কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে। তো চিনির সংকেত দেখো C6H12O6, এরকম। ঠিক আছে, হাইড্রোকার্বন। আশা করি এগুলো যদিও তোমাদেরকে মুখস্থ করতে হবে না, পরবর্তীতে তোমরা এটা জানবে, এই আর কি। তারপর দেখো লোহার গায়ে মরিচা ধরার কথা কে না জানে। অর্থাৎ লোহা একটা মৌলিক পদার্থ, সেখানে মরিচা ধরে। কেন মরিচা ধরে দেখো, যে গাঢ় ধূসর রঙের লোহার তৈরি রড, অর্থাৎ যেহেতু রডটা কিসের তৈরি, লোহার, যে একটি মৌল কিছুদিন বাইরে রাখা হলে মরিচা নামে লাল বা বাদামি রঙের স্তর দেখা যায়। লাল বা বাদামি যে স্তর দেখা, সেটা হচ্ছে মরিচা। তো আসলে বাষ্পের উপস্থিতিতে, বাষ্পের মধ্যে থাকে অক্সিজেন, তাহলে লোহার মৌল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে মরিচা
বা তার আরেকটা নাম কি ফেরিক অক্সাইড নামে একটি যৌগ উৎপন্ন করে। কি ফেরিক অক্সাইড। সো এটা একটু লালচে কালার। তো এই যে এখানে একটা তোমাদের যে ছবি দেওয়া হয়েছে কি মঙ্গল গ্রহের, ওকে, এই যে মঙ্গল গ্রহের রং লাল কারণ সেখানে ফেরিক অক্সাইডের উপস্থিতির জন্য। ফেরিক অক্সাইড অনেক আছে সেখানে, যার কারণে এটাকে একটু লালচে দেখা যায়। ওকে, এরপর তোমাদের আছে কি দেখো মিশ্রণ আর বিশুদ্ধ পদার্থ। তো মিশ্রণ কি? মিশ্রণ দেখো, এক গ্লাস পানিতে কিছু লবণ মিশিয়ে নাড়ো, এখানে লবণ ও পানির মতো দুই বা ততোধিক পদার্থ একত্রে অবস্থান করাকে মিশ্রণ বলে। অর্থাৎ এইখান থেকে যদি সংজ্ঞা যদি দিতে চাও, এখান থেকে দুই বা ততোধিক পদার্থের একত্রে অবস্থান করাকে মিশ্রণ বলে। এতটুকু, ওকে, এতটুকু, দুই বা ততোধিক পদার্থের একত্রে অবস্থান করাকে মিশ্রণ বলে। তাহলে মিশ্রণে কি হয়? মিশ্রণে আসলে বিক্রিয়া করে নতুন পদার্থ তৈরি হয় না, জাস্ট একসাথে থাকে। মিশ্রণ মানে কি? একসাথে অবস্থান করা। ঠিক আছে, যেমন পানির মধ্যে কি আছে? পানিতে লবণ মেশানো। তাহলে লবণ আর পানি মিশ্রিত হয়ে সেখানে অন্য নতুন কোনো পদার্থ কিন্তু তৈরি হয় না, জাস্ট মিশ্রিত আকারে একসাথে সেখানে রয়েছে। সো মিশ্রণ হলে নতুন পদার্থ তৈরি হয় না, আগের পদার্থই থাকে, সুতরাং এটা রাসায়নিক বিক্রিয়াও না। ওকে, আমার মনে হয় বুঝতে পারছো। তাহলে কি বললাম যে দুই বা ততোধিক পদার্থ একত্রে অবস্থান করাকে মিশ্রণ বলে। ওকে, এবং মিশ্রিত হলে দেখো মিশ্রণের ভিতরে যেগুলো নিজ নিজ ধর্ম বজায় রাখে, অর্থাৎ নতুন কোনো পদার্থ তৈরি হয় নাই। ওকে, যেমন একটি মিশ্রণ দুই বা ততোধিক ভিন্ন পদার্থ থাকে, সেগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয় না, নতুন কোনো পদার্থ তৈরি হয় না। এটা তোমরা মিশ্রণ এবং যোগ এটার সাথে মানে মিশিয়ে ফেলবে না। মিশ্রণ একটা জিনিস মানে যেখানে কিন্তু নতুন কোনো যোগ তৈরি হয় না। মিশ্রণের বিভিন্ন পদার্থ মৌল বা যোগ হিসেবে থাকতে পারে, অর্থাৎ মিশ্রণের মধ্যে তুমি বিভিন্ন পদার্থ একসাথে দিতে পারো, অথবা যোগগুলো একসাথে দিলে আবার বিক্রিয়া করে মানে করার জন্য মিশ্রণ করে তৈরি করতে পারো। যেমন দেখো বায়ু একটি মিশ্রণ। এখানে বায়ুর মধ্যে কি কি থাকে? নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে, বাষ্প ইত্যাদির মতো বিভিন্ন পদার্থ লক্ষণীয়। ওকে, এরকম। তারপর কি আছে দেখো যে লবণ আর পানি মিশ্রণে বিদ্যমান পানি এবং লবণ উভয় হলো যৌগিক পদার্থ। লবণের মধ্যে থাকে সোডিয়াম ক্লোরাইড, এটা যৌগিক পদার্থ। পানির মধ্যে থাকে H2O। ওকে, তাহলে এটাও যৌগিক, দুইটাই যৌগিক পদার্থ। তাহলে দুইটা যৌগিক পদার্থ, উভয় পদার্থই হলো যৌগিক, তাহলে দুইটা যৌগিক পদার্থ মিশ্রণ হতে পারে। অন্যদিকে বায়ু এমন একটি মিশ্র পদার্থ যেখানে মৌল ও যৌগ উভয় রকম পদার্থ বিদ্যমান থাকে। বায়ুর মধ্যে কি কি? যে নাইট্রোজেন, এটা হচ্ছে মৌল, তারপর কি অক্সিজেন, এই দুইটা হচ্ছে মৌল, কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে যৌগিক পদার্থ। ওকে, বাষ্প, এগুলো হলো যৌগিক পদার্থ। যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন CO2, এটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন একটা থাকে, অক্সিজেন দুইটা থাকে, এইটা মিলে কার্বন ডাই অক্সাইড, সুতরাং এটা একটা যৌগিক পদার্থ। আর নাইট্রোজেন, ওকে, নাইট্রোজেনে কি থাকে? শুধুমাত্র থাকে N, নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে কি অক্সিজেন ও, তাহলে এগুলো মৌলিক পদার্থ আর এটা যৌগিক পদার্থ। তাহলে মৌলিক এবং যৌগিক একসাথে মিশ্রণ হতে পারে। তাহলে একটি মিশ্রণে দুই বা ততোধিক ভিন্ন পদার্থ থাকে যেগুলোকে রাসায়নিকভাবে যুক্ত নয়। ওকে, তাহলে রাসায়নিকভাবে কিন্তু যুক্ত নয়, রাসায়নিকভাবে যুক্ত না থাকলে সেটা হয় মিশ্রণ। অন্যদিকে বিশুদ্ধ পদার্থ বলতে আমরা বোঝাই যে সেটি শুধু একটা উপাদান বা একটা যৌগ নিয়ে গঠিত। অর্থাৎ দেখো, মনে করো কি শুধু পানি, তাহলে যৌগিক পদার্থ হতে পারে, বাট শুধু যদি পানি থাকে তাহলে সেটা একটা বিশুদ্ধ পদার্থ। শুধু যদি নাইট্রোজেন থাকে, মানে যে কোনো কিছু, দেখো একটি উপাদান বা একটি যৌগ, একটা উপাদান অথবা একটি যৌগ, একটা উপাদান হতে পারে অথবা একটি যৌগ নিয়ে গঠিত যদি হয় তাহলে সেটাকে বলবো বিশুদ্ধ। ওকে, কিন্তু বিশুদ্ধ শব্দটি তার দৈনন্দিন অর্থ থেকে ভিন্ন উপায়ে এখানে ব্যবহৃত হচ্ছে। কারণ কি? দেখো বিশুদ্ধ মানে আমরা অন্য ক্ষেত্রে বলি যে খাঁটি, এইরকম। উদাহরণস্বরূপ বলা যায় দোকানে যখন আমের খাঁটি রস বিক্রি করা হয় তখন বোঝানো হয় সেখানে শুধু আমের রস রয়েছে, অন্য কোনো পদার্থ যোগ করা হয়নি। তবে আমের খাঁটি রস রাসায়নিক অর্থে বিশুদ্ধ নয়, এতে বিভিন্ন পদার্থ একত্রে মিশ্রিত থাকে। ওকে, সো আশা করি বুঝতে পারছো। এবং এখানে দেখো চিত্র দেওয়া আছে, চিত্র তো কি কি আছে? কতে বলছে দেখো যে মৌলিক পদার্থের পরমাণু এবং তারপরে অণু। তার মানে দেখো এই যে প্রথমটাতে কি আছে, এইগুলো হচ্ছে মৌলিক পদার্থের পরমাণু, একটা 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 আলাদা থাকবে সে পরমাণু। আর অণু কখন হবে? দুইটা একত্রিত হলে তখন হয়ে যায় অণু। যেমন মনে করো এগুলো যদি হাইড্রোজেন হয় তাহলে এক একটা হাইড্রোজেন। আর অণু কখন হবে? হাইড্রোজেন দুইটা করে হাইড্রোজেন একসাথে থাকে। অক্সিজেন অণু হলে অক্সিজেন দুইটা করে অক্সিজেন একসাথে থাকে। ওকে, সো এইগুলো হচ্ছে অণু, এই কারণে এগুলো অণু
আর এইগুলো হচ্ছে পরমাণু। আশা করি বুঝতে পারছো। তাহলে প্রথমে কতে কি আছে? মৌলিক পদার্থে পরমাণু আর অণু। খতে আছে যৌগিক পদার্থে দুই ধরনের অণু। খতে আছে দেখো যৌগিক পদার্থ, যে যৌগিক পদার্থে দুই ধরনের অণু কেন? এই এক ধরনের, এই এক ধরনের। তো এইখানে দেখো এটা হতে পারে H2 মনে করো, তাহলে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, এরকম হতে পারে। বিভিন্ন যৌগিক পদার্থ হতে পারে। এখানে মনে করো আর একটা আমি উদাহরণ দিই যে সোডিয়াম ক্লোরিন, একটা সোডিয়াম একটা ক্লোরিন, তো এগুলো থাকতে পারে। আর গতে কি আছে? মৌলিক পদার্থের মিশ্রণ, মৌলিক এবং যৌগিক পদার্থের মিশ্রণ একসাথে আর কি, একটা মৌলিক এবং যৌগিক মিলে এগুলো আছে। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে আমরা 25 নম্বর পেজ পর্যন্ত আলোচনা করলাম। আশা করি পরের ক্লাসে দেখা হবে পরবর্তী আলোচনার জন্য। সকলকে ধন্যবাদ।